আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পথ প্রকরণের আজকের ক্লাসে এবং আমার নাম ফারহান সাকিব। তোমরা এটা অলরেডি সবাই জানো। তো আজকে আমি একটু অসুস্থ, এই কারণে খুব বেশি কিছু আজকে পড়াবো না এবং খুব দ্রুতও পড়াবো না। আজকে আমরা একটু আস্তে আস্তে ধীরে ধীরে পথ প্রকরণের যে অব্যয়পদ আছে, যেটা একটুখানি ক্রিটিক্যালও বটে, সেটা আজকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো তাহলে আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করে দেই এবং দেখি আমাদের সাথে কোন কোন বন্ধুরা কোথা কোথা থেকে জয়েন করেছে। তোমরা আমাদেরকে কমেন্টে লিখে জানাও যে তোমরা কোথা থেকে জয়েন করেছো। আমরা ক্লাসটা এগোই। একদম শুরুতে আমরা জানবো অব্যয়পদ আসলে কাকে বলে। অব্যয় তার মানে হচ্ছে এই যে অশব্দটা আছে, এই অশব্দটার মানে হচ্ছে ন বা না। অব্যয় বলতে বোঝানো হয় যার কোনো ব্যয় নাই বা ন ব্যয়, অর্থাৎ যা পরিবর্তন হয় না। বুঝছো? যা পরিবর্তন হয় না তার মানে হচ্ছে অব্যয় পদ যখন কোনো বাক্যে বসে তখন বাক্যের পরিবর্তন যেমনই হোক না কেন, সেই পরিবর্তন এই অব্যয় পদের উপর কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ অব্যয় পদ এমন ধরনের পদ যা কিনা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অপরিবর্তনীয় থাকে। অব্যয় এই শব্দগুলোর সাথে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত হয় না। তার মানে এই যে আমাদের কিছু বিভক্তি আছে না, যেমন হচ্ছে কে, রে, দ্বারা, দিয়া, কর্তৃক, এই যে বিভক্তিগুলো রয়েছে, এই বিভক্তিগুলো অব্যয় যে পদের সাথে সেটার সাথে যুক্ত হয় না। এখন প্রশ্ন আসতে পারে, এই অব্যয় পদ, এই অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না, এই অব্যয় পদের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না, তাহলে এদের কাজটা আসলে কি? অব্যয় পদের মূলত কাজ হচ্ছে বাক্যের শোভাবর্ধন করা বা বাক্যকে আরেকটু দেখতে সুন্দর করে তোলা। আমরা একটা জিনিস বলি না, ওই যে খুব অ্যাস্থেটিক বাক্য, যেমন হচ্ছে ফর এক্সাম্পল স্যাপিওসেক্সুয়াল বা হচ্ছে নেক্রোপলিস কিংবা হচ্ছে নিয়ন আলো, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এই শব্দগুলো অবভিয়াসলি অব্যয়পদ না, কিন্তু এই শব্দগুলো যেরকম হচ্ছে বাক্যে, এই শব্দগুলো বাক্যে যেরকম শোভাবর্ধন করে, অব্যয়পদও সেরকমই বাক্যে শোভাবর্ধন করে, একটুখানি বাক্যটাকে অ্যাস্থেটিক বানায়। ঠিক আছে? আচ্ছা, পরে এরপরে যাই। এখন আমরা অব্যয়পদের প্রকারভেদ দেখতে পাচ্ছি। এইটা নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন হয় যে অব্যয় পদের এই যে প্রকারভেদটা আছে, এই যে অব্যয় পদের প্রকারভেদটা আছে সেটা কিভাবে আমরা ভাগ করব। কারণ হচ্ছে এক জায়গায় বলা আছে যে অব্যয়পদ 3 প্রকার, আবার আরেক জায়গায় বলা আছে অব্যয়পদ 4 প্রকার। তো অব্যয়পদকে কিভাবে 3 প্রকার ভাগ করা যায়? আমরা যদি অব্যয়পদের যে শব্দগুলো রয়েছে সেগুলোর উৎপত্তি অনুসারে চিন্তা করি, অর্থাৎ এগুলো কোন ভাষা থেকে এসেছে, এগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এইটা 3 ভাগে বিভক্ত, অর্থাৎ বাংলা অব্যয়, তৎসম অব্যয় আর বিদেশি অব্যয়। একটু পরে আমরা ব্যাখ্যাগুলো দেখে নিব, তখন আমরা আরও ডিটেলসে বুঝবো যে কোনগুলো বাংলা অব্যয়, কোনগুলো তৎসম অব্যয় আর কোনগুলো হচ্ছে বিদেশি অব্যয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অব্যয়পদকে ব্যাকরণিকভাবে বা গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা গ্রামাটিক্যাল ফিচার অনুযায়ী 4 ভাগে ভাগ করা যায়: সমুচ্চয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, অনুসর্গ বা পদান্বয়ী অব্যয় এবং অনুকার বা ধনাত্মক অব্যয়। ঠিক আছে? অব্যয়কে আমরা যদি মনে করি শব্দের উৎপত্তি অনুসারে ভাগ করব, তাহলে 3 ভাগে ভাগ করা যায়: বাংলা অব্যয়, তৎসম অব্যয়, বিদেশি অব্যয়। আর অব্যয়কে যদি আমরা মনে করি যে গ্রামাটিক্যাল ফিচার অনুযায়ী ভাগ করব, তাহলে 4 ভাগে ভাগ করা যায়: সমুচ্চয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, অনুসর্গ বা পদান্বয়ী অব্যয় এবং অনুকার বা ধনাত্মক অব্যয় পদ। আচ্ছা, এতটুকু পর্যন্ত তোমরা যা কিছু বুঝেছো সেগুলো একটু লিখে জানাও। এই শব্দগুলো আমরা একটু দেখি তোমাদের কার কি কমেন্ট আসছে। আচ্ছা, তারপরে দেখি বাংলা ভাষার বা শব্দের উৎপত্তি অনুসারে 3 প্রকার অব্যয় আছে। ঠিক আছে? 3 প্রকার অব্যয় আছে, যেটা আমরা একটু আগেই বললাম। অর্থাৎ এই যে 3টা প্রকার, এই 3টা প্রকার হচ্ছে মূলত, এই যে 3টা প্রকার, এই 3টা প্রকার হচ্ছে মূলত শব্দের উৎপত্তি অনুসারে। এখন দেখো আমি কিভাবে ছোটবেলায় আলাদা করতাম কোনটা বাংলা অব্যয় শব্দ, কোনটা তৎসম অব্যয় শব্দ আর কোনটা বিদেশি অব্যয় শব্দ। কিভাবে আমি ছোটবেলায় আলাদা করতাম? বাংলা যে অব্যয় শব্দটা আছে, যেই শব্দগুলো দেখো, আমরা যদি এক্সাম্পল দেখি, আর, আবার, ও, হ্যাঁ, না, এই যে আমরা এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছি, এক্সাম্পলগুলো দেখলেই তোমরা বুঝবে যে খুবই সহজ শব্দ, অর্থাৎ যেগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করি, এই ধরনের শব্দগুলোই হচ্ছে বাংলা অব্যয় শব্দ। এখন কথা হচ্ছে যে এই যে বাংলাগুলো রয়েছে, এই যে বাংলা অব্যয় শব্দগুলো রয়েছে, আর, আবার, ও, হ্যাঁ, না, এগুলা
আমরা এত ফ্রিকুয়েন্টলি এত বেশি ব্যবহার করি যে এগুলোকে আলাদা করে চিন্তাও করতে হয় না। কিন্তু তোমরা যদি তৎসম অব্যয় শব্দ দেখো, দেখো, আচ্ছা ক্লিয়ার বোঝা যাচ্ছে না বলছে আব্দুল্লাহ বিলতেস শ্রাবণী। অন্যদের কি বুঝতে সমস্যা হচ্ছে একটু কমেন্টে লিখে জানাও তো যে সাউন্ড বা হচ্ছে দেখতে অসুবিধা হচ্ছে কি না কোনো। একটু কমেন্টে লিখে জানাও তো। আচ্ছা মন্দিরা ব্যানার্জি বলছে না ভাই সব ক্লিয়ার, ঠিক আছে তাহলে সম্ভবত শ্রাবণীর নেটেই সমস্যা। তৎসম শব্দটা যদি আমরা দেখি, তৎসম শব্দটা হচ্ছে, তৎসম শব্দের অর্থ কি একটু লিখো তো, লিখে জানো তো মনে আছে কিনা। তৎসম কার সমান, তৎসম মানে হচ্ছে তার সমান। এখন আমাকে লিখে জানো যে কার সমান, ঠিক আছে। আমরা যেহেতু বলেছি আজকে একটু স্লোলি পড়াবো যেহেতু আমি একটু অসুস্থ, আমরা একটু স্লোলি আগাই। তো আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে তৎসম শব্দটার মানে যে তার সমান, এটা আসলে কার সমান। আচ্ছা ঠিক আছে, তো তোমরা অনেকেই সঠিক উত্তর লিখে জানাচ্ছ, সেটা হচ্ছে তৎসম শব্দটার মানে হচ্ছে তার সমান। এখন এই তারটা হচ্ছে সংস্কৃত শব্দের সমান। তো বলাই বাহুল্য বাংলা ভাষাকে বলা হয় সংস্কৃত ভাষার জননী, অর্থাৎ বাংলা ভাষার অনেক শব্দ এসেছে সংস্কৃত ভাষা থেকে। এবং এই যে সংস্কৃত ভাষাটা, এই সংস্কৃত ভাষাটা কিন্তু বেশ কঠিনও বটে। তার মানে সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো হুবহু অপরিবর্তনীয়ভাবে বাংলা ভাষায় এসেছে, সেই যে শব্দগুলো সেগুলোকে বলা হয় তৎসম বা তার সমান শব্দ। এখন আমরা যদি তৎসম শব্দের উদাহরণ দেখি, যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ এই শব্দগুলো দেখো, বাংলা শব্দগুলো যত সহজ, তৎসম শব্দগুলো কিন্তু ততটা সহজ না, অর্থাৎ একটুখানি এইগুলো কিন্তু একটুখানি কঠিন বা একটুখানি জটিল। তোমরা যখন এই শব্দগুলো পড়বা, পড়তে পড়তে সবসময় তোমাদের মাথায় রাখতে হবে যে কোন শব্দগুলো আমরা বেশি ব্যবহার করি আর কোন শব্দগুলো আমরা কম ব্যবহার করি। যে শব্দগুলো আমরা বেশি ব্যবহার করি মূলত সেই শব্দগুলো হচ্ছে বাংলা অব্যয় শব্দ। আর আমি ছোটবেলায় এটা একটা ছন্দের মতো করে মনে রাখতাম যে আর আবার ও হ্যাঁ না, আর আবার ও হ্যাঁ না। বাংলা অব্যয় কোনগুলো? আর আবার ও হ্যাঁ না, আর আবার ও হ্যাঁ না, বারবার পড়বা মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখি, তারপরে হচ্ছে বিদেশি অব্যয় শব্দ, আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা ইত্যাদি। আলবত, তোমরা কি আলবত শব্দটার অর্থ জানো? আলবত মানে হচ্ছে অবশ্যই, বহুত মানে হচ্ছে অনেক, খুব মানে তো জানোই, বহুত খুব মানে হচ্ছে খুব ভালো, সাবাস মানে কি এটা আমরা জানি, খাসা মানে হচ্ছে ভালো, মাইরির আলাদা করে কোনো অর্থ নাই। আমরা অনেক সময় ইন্ডিয়ান বাংলা সিরিয়ালে দেখি বলে না মাইরি যা বলছো না, ওই যে মাইরি ওটাই, ঠিক আছে। মারহাবা মানেও সাবাস। তার মানে এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে এই শব্দগুলো আমরা দেখো সবচেয়ে বেশি ব্যবহার করে হচ্ছে বাংলা শব্দগুলা, তারপরে প্রচলিত শব্দ হচ্ছে তৎসম শব্দগুলা, আর সবচেয়ে কম প্রচলিত শব্দ হচ্ছে এই বিদেশি অব্যয় শব্দগুলা। এইভাবে করে আমরা মনে রাখবো যে কোনগুলা বাংলা, কোনগুলা তৎসম, আর কোনগুলা বিদেশি অব্যয় শব্দ, ঠিক আছে। আচ্ছা মোহাম্মদ খালেদ বলছে মাইরি দ্বারা কি বোঝায়? মাইরির আলাদা কোনো অর্থ নাই। মাইরি বলতে মানে এটা একটা এক্সপ্রেশন অফ ইমোশন বোঝায়। ওই মানে হচ্ছে আরিসালা, এই যে আমরা বলি না আয় হায়, আইসালা, এইগুলারই একটা রূপ হচ্ছে মাইরি। যেটা বললাম, একটা এক্সাম্পল দিলাম না, মাইরি যা বলছো না, বা ওই যে বলে না মাইরি তোমায় যা লাগছে না, এটাই, ঠিক আছে। কলকাতার বাংলা এটা বেশি ব্যবহার হয়, বাংলাদেশের বাংলায় এটা অপেক্ষাকৃত কমই ব্যবহার হয়। আচ্ছা তারপরে স্লাইডে যাই। এখন আমরা এই যে কয়েকটা গ্রামাটিক্যাল অংশ অনুযায়ী যে প্রকারভেদগুলো পড়েছিলাম সেগুলো একটু পড়বো। অর্থাৎ এখন আমরা যে চারটা প্রকারভেদ, সেই চারটা প্রকারভেদে যাব। এগুলো কি কি? সমুচ্চয়ী, অনন্যই, তারপরে অনুসর্গ আর অনুকার। সমুচ্চয়ী অব্যয় কোনটা? যে অব্যয় পদ একটা বাক্যের সাথে অন্য একটা বাক্যের, অথবা বাক্যের একটা পদের সাথে অন্য একটা পদের
কিংবা বাক্যের একটা অংশের সাথে বাক্যের অন্য আরেকটা অংশের কোনো সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বা সমবাচক অব্যয় বলে। তাকে সমুচ্চয়ী অব্যয় বা সমবাচক অব্যয় বলে। ঠিক আছে, তাকে সমুচ্চয়ী অব্যয় বা সমবাচক অব্যয় বলে। এখন আমরা একটু পরে বুঝবো যে কোনগুলো সংকোচন, কোনগুলো হচ্ছে বিয়োজন, এগুলো একটু পরে এক্সপ্লেন করবো যখন, তখন বুঝবো। একটু মনোযোগ দিতে হবে, কারণ পার্থক্য খুবই কম, খুবই কাছাকাছি, বোঝাটা একটু টাফ। এই কারণেই আজকের ক্লাসটা একটু স্লোলি নিচ্ছি। আচ্ছা, তো সমুচ্চয়ী অব্যয়টা সংজ্ঞাটা কি তোমরা বুঝেছো? একটু কমেন্টে লিখে জানাও তো যে সমুচ্চয়ী অব্যয় সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো কিনা। যে সমুচ্চয়ী অব্যয় হচ্ছে মূলত সংযোজন বা বিয়োজন ঘটায়, বা হচ্ছে একটা মূলত একটা সংযোগ ঘটায়, অমুকের সাথে তমুকের যোগাযোগ ঘটায়। বুঝছো? মানে হচ্ছে সমুচ্চয়ী অব্যয় হচ্ছে, মনে করো তোমরা মনে করতে পারো যে এটা হচ্ছে ঘটক অব্যয়, ঘটকালি করে, এই পক্ষের সাথে ওই পক্ষের ঘটকালি করে। বুঝছো? এখন ঘটকালির ফলে কখনো কখনো বিয়ে হয়, কখনো কখনো বিয়ে ভেঙে যায়। তো এইটাই আমরা মনে রাখবো যে সমুচ্চয়ী অব্যয় হচ্ছে ঘটক অব্যয়। আমরা মনে রাখবো যে এটার কখনো সংযোজন ঘটে, কখনো বিয়োজন ঘটে, আবার কখনো সংকোচন ঘটে। আচ্ছা, তারপরে সমুচ্চয়ী অব্যয়ের প্রকারভেদগুলো আমরা একটু দেখি। সমুচ্চয়ী অব্যয় প্রকারভেদগুলো কি কি? এক, সংযোজক অব্যয়, আগেই বললাম। দুই, বিয়োজক অব্যয়। আর তিন হচ্ছে সংকোচক অব্যয়। সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয় আর সংকোচক অব্যয়। সমুচ্চয়ী অব্যয় কয় প্রকার? তিন প্রকার: সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, সংকোচক অব্যয়। আচ্ছা, এখন একটু দেখি এইখানে আমরা সংযোজক অব্যয় আর বিয়োজক অব্যয় দেখতে পাচ্ছি। সংযোজক অব্যয় আর বিয়োজক অব্যয় দেখতে পাচ্ছি। আমরা এখন এক্সপ্লেনেশনটাও দেখে নিব সাথে সাথে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা সংযোজক আর কোনটা বিয়োজক। ঠিক আছে? উচ্চ পদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। উচ্চ পদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। তিনি সৎ, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে। বাংলাদেশের পতাকায় সবুজ ও লাল রং আছে। আচ্ছা, এখানে ও, তাই, ও এগুলো হচ্ছে সংযোজক অব্যয়। কারণ হচ্ছে এটা একই বাক্যে দুইটা ফিচার বোঝাচ্ছে। তার মানে এইটা কিন্তু দুইটা জিনিসকে যোগ করে দিচ্ছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে উচ্চ পদের কথাও যেমন বোঝাচ্ছে, আবার সামাজিক মর্যাদার কথাও কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ এখানে যদি উচ্চ পদ না থাকতো, ওটা যদি না থাকতো, তাহলে কিন্তু উচ্চ পদকে সামাজিক মর্যাদার সাথে আমরা যুক্ত করতে পারতাম না। তখন তখন বাক্যটা হচ্ছে এরকম যে সামাজিক মর্যাদা সকলেই চায়, সামাজিক মর্যাদা সকলেই চায়। ঠিক আছে? আবার এই তাইটা যদি না থাকতো, তাহলে কিন্তু তিনি সৎ, এটাকে আমরা এটার সাথে যুক্ত করতে পারতাম না। তখন এটা কি হতো? তখন হতো যে সকলেই তাকে শ্রদ্ধা করে। এখানে কোনো সংযোজন বা কোনো কিছু যোগ কিন্তু আমরা দেখতে পেতাম না। সংযোজন মানে হচ্ছে একাধিক ফিচারকে যোগ করে বলা। তার মানে হচ্ছে অমুক এটাও করে, অমুক এটাও করে। বুঝছো? তার মানে হচ্ছে রহিম আর দবির দুজনই খুনের মামলার আসামি। মানে অমুকও খারাপ, তমুকও খারাপ। আবার বলতে পারো যে ব্রাজিল আর আর্জেন্টিনা দুইটা দেশই ভালো ফুটবল খেলে। বুঝছো? আচ্ছা, তারপরে দেখি তাসলি। এরপরে হচ্ছে জারিন লিখেছে যে এবং সংযোজক কিনা। হ্যাঁ, এবংও একটা সংযোজক অব্যয়, কিন্তু সবসময় মনে রাখবা যে অব্যয় পদ সেটা কি ধরনের অব্যয় পদ হচ্ছে সেটা অনেক বেশি নির্ভর করে, যে এই যে অব্যয় পদটা সেটা কোন বাক্যে ব্যবহার হচ্ছে, অর্থাৎ বাক্যে কিভাবে ব্যবহার হচ্ছে তার উপর নির্ভর করে হচ্ছে যে এইটা কি ধরনের অব্যয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসো বিয়োজক অব্যয়। হাসেম, এই যে বিয়োজক অব্যয়। আসো, সংযোজক অব্যয়টা তো আমরা বুঝতে পারলাম, এখন আমরা বিয়োজক অব্যয় দেখি। হাসেম কিংবা কাশেমের জন্য দায়ী। হাসেম কিংবা কাশেমের জন্য দায়ী, অর্থাৎ ইদার হাসেম অর কাশেম ইজ রেসপন্সিবল ফর দিস। তার মানে হচ্ছে হাসেম আর কাশেম
দুইজনকে কিন্তু যোগ করা হচ্ছে না, যে কোনো একজনকে বলা হচ্ছে। অর্থাৎ বিয়োজক অব্যয়ের ক্ষেত্রে দেখবা যে দুইটা জিনিসের কথা বলা হবে কিন্তু একটা জিনিসকে পিক করা হবে। তার মানে পরের এইটা যদি দেখি, লেখাপড়া করো নতুবা ফেল করবে। অর্থাৎ তুমি যদি লেখাপড়া করো তাহলে কিন্তু তুমি ফেল করবা না, আবার তুমি যদি ফেল করো তার মানে বোঝা যাবে যে তুমি লেখাপড়া করো নাই। বুঝছো? দুইটা অপশন একই সাথে যখন নেওয়া যায় না, অর্থাৎ একটা বাক্যে যেই অব্যয়টা বসে এমন বোঝায় যে ইদার অর নিদার নট, তার মানে হচ্ছে হয় এটা অথবা ওটা, হয় দবির খারাপ নয় কবির খারাপ, তখন এটা হয়ে যায় কি, তখন এটা হয়ে যায় বিয়োজক অব্যয়। বুঝছো? তখন এটা হয়ে যায় বিয়োজক অব্যয়। আচ্ছা, ফর অবভিয়াস রিজনস তোমরা জিজ্ঞেস করছো যে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এটার মানে কি। আচ্ছা, মন্ত্রের সাধন বা শরীর পাতন মানে কি, এটার একটা মানে আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে দেখো, যারা যারা সন্ন্যাস ব্রত গ্রহণ করেন, যারা সন্ন্যাস ব্রত গ্রহণ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক দিন পর্যন্ত সাধনা করেন, অনেক দিন পর্যন্ত ধ্যান করেন, কিন্তু এই সাধনা বা ধ্যান লাভ করার ফলে সবাই কি সিদ্ধি অর্জন করতে পারেন, সবাইকে আসলে প্রকৃত সন্ন্যাসী হতে পারেন, বা সবাই কি ওই আধ্যাত্মিক ক্ষমতাটা, স্পিরিচুয়াল যে জার্নিটা সেটাতে এগুতে পারেন? সবাই কিন্তু পারেন না। তো দেখা যায় ইদার মন্ত্রের সাধন হয়, অর্থাৎ ইদার তিনি সিদ্ধি লাভ করেন, অথবা শরীরের পাতন হয়, অর্থাৎ পাতনকে আমরা পতন বলতে পারি। তার মানে হচ্ছে তিনি শারীরিকভাবে একেবারে ভেঙে পড়েন। তুমি যদি দিনের পর দিন না খেয়ে কোথাও বসে ধ্যান করো, তোমার শারীরিক অবস্থা কি এরকম হবে, তেমনটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সংযোজক অব্যয় কোনটা আর বিয়োজক অব্যয় কোনটা। আচ্ছা, ঠিক আছে। আমার শারীরিক অবস্থাও আজকে ওই রকমই সন্ন্যাসীদের মতো অবস্থা হয়েছে, কথাই বলতে পারছি না। আচ্ছা, যাই হোক, তো আমরা সংযোজক অব্যয়টা বুঝলাম আর বিয়োজক অব্যয়টাও বুঝলাম। এরপরে আমরা দেখি যে এখানে বিয়োজক অব্যয়ের একটা ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে বিয়োজক অব্যয়ের একটা ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কাজটা তুমি করতে পারো আবার নাও করতে পারো, এমন হতে পারে। আবার কাজটা তোমার করা উচিত ছিল কিন্তু তুমি করলে না। বুঝছো? এই দুই ক্ষেত্রেই কিন্তু বিয়োজক অব্যয় হতে পারে। তারপরে দেখি, এইখানে দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। সে ধনী কিন্তু কৃপণ, সে ধনী কিন্তু কৃপণ, তার মানে হচ্ছে তার যে অর্থ সম্পদ আছে সে চাইলে সেটা দিতে পারতো কিন্তু সে সেটা দেয় না। অর্থাৎ এই যে একটা নেগেটিভ সেন্স বোঝাচ্ছে, এই নেগেটিভ সেন্সটা বোঝানোর জন্য এটা কিন্তু এখানে বিয়োজক অব্যয়। আবার সে ধনী তবুও জাকাত দেয় না, এইখানে জাকাত দেওয়া উচিত কিন্তু যদি সে না দেয়, এমন বোঝালেও একই রকম অব্যয় হওয়া সত্ত্বেও তা সংকোচক অব্যয় হবে। বুঝছো? একই রকম অব্যয় হওয়া সত্ত্বেও তা সংকোচক অব্যয় হবে। কি বললাম? আচ্ছা, একই রকম অব্যয় হওয়ার সত্ত্বেও এটা হয়ে গেল সংকোচক অব্যয়। তারপরে সংকোচক বলতে মূলত বিপরীত কিছু বোঝায়। তার মানে এই না যে সেটা হচ্ছে সংকোচন করে বা হচ্ছে সেটা সংক্ষেপ করে, এমন কিন্তু না। ঠিক আছে? এমন কিন্তু মোটেই না। যেমন তিনি বিদ্বান কিন্তু সৎ নন, তিনি বিদ্বান কিন্তু হচ্ছে তিনি সৎ নন। অর্থাৎ যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এইখানে একটা অপশন থাকে। অর্থাৎ তিনি যদি বিদ্বান হন তাহলে তার কিন্তু সৎ হওয়ার প্রবাবিলিটিটা থাকা উচিত, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে একটা মানুষ যদি জ্ঞানী হন, জ্ঞান তাকে সৎ হওয়ার পথে উদ্বুদ্ধ করার কথা।
অর্থাৎ তার কিন্তু অপশন আছে, প্রবাবিলিটি আছে তিনি সৎ হবেন, কিন্তু তিনি যেহেতু সৎ হন নাই এই কারণে এটা হয়ে গেছে কি, এই যে এই কিন্তুটা আছে এটা হয়ে গেছে সংকোচক অব্যয়। আচ্ছা, তারপরে দেখি অনুগামী সমুচ্চয়ী অব্যয়। আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোনটা অনুগামী সমুচ্চয়ী অব্যয়। ঠিক আছে, অনুগামী মানে কি? অনুগামীর একদম যদি বাংলা বলি এটার মানে হচ্ছে যে ফলো করে। রে যে বলেছে যে শর্টকাট টেকনিক চাই, এখনই মনে রাখার শর্টকাট টেকনিক বলে দেব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মন্দিরে প্রশ্ন করেছে, ভাইয়া সংযোজক অব্যয় দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করে এমন কি বলা যায়? নট এক্স্যাক্টলি, সবসময় যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে তা না, তবে দেখতে পারো যে অনেক সময় এটা করে। ঠিক আছে, আচ্ছা, অনুগামী বা সমুচ্চয়ী অব্যয় যে যদি, যদিও, যেন, এই কয়েকটা শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে, তাই তাদের অনুযায়ী তাদেরকে সমুচ্চয়ী অব্যয় বলে। কিরকম? এই যে অনুগামী, অনুগামী শব্দটার মানে হচ্ছে ফলোয়ার। দেখো, তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্যভঙ্গ হওয়ার আশঙ্কা আছে, আজ যদি পারি একবার সেখানে যাব, এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পারো। কিরকম? এখন ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। এখানে ফলোয়ার কোনটা? এই যে এখানে যে শব্দটা আছে, এখানে যে শব্দটা আছে, এই যেটা হচ্ছে তিনি এত পরিশ্রম করেন, এটার ফলোয়ার, এটাকে ফলো করে এই যে শব্দটা এসেছে। আজ যদি পারি, এই যদিটা আজকে ফলো করেছে, এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পারো। ঠিক আছে, এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পারো, অর্থাৎ এইখানে একটা বাক্যের অংশ আছে, সেটাকে ফলো করে বাক্যের আরেকটা অংশ এসেছে, এমনটা যদি হয়, অর্থাৎ দেখা যায় যে এইখানে একটা কন্ডিশন দেওয়া থাকে। অনুগামী বা অনুগামী সমুচ্চয়ী অব্যয়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে একটা কন্ডিশন দেওয়া থাকে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি অনুগামী সমুচ্চয়ী অব্যয়ের ক্ষেত্রে দেখা যায় যে একটা অংশ আরেকটা অংশকে ফলো করে সামনে এগোয়। তো এটা মনে রাখার ট্রিক কি? আমি মনে রাখতাম যে অনুগামী, অনুগামী মানে হচ্ছে অনুসরণ করা, অনুগমন করা, অথবা অনুকরণ করে আগমন করা। অনুকরণ করে আগমন করা, তার মানে একটা অংশকে দেখে দেখে যখন আরেকটা অংশ আসে, বাক্যের একটা অংশ দেখো, তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্যভঙ্গ হওয়ার আশঙ্কা আছে, এই অংশটাকে ফলো করে পরের অংশটা এসেছে, এবং এই অংশটাকে ফলো করে যে পরের অংশটা এসেছে, এর ব্রিজ হিসেবে কাজ করেছে এই যে। এ কারণেই এই যে অব্যয়টা হচ্ছে অনুগামী সমুচ্চয়ী অব্যয়। তারপরে দেখি, এরপরে আমরা দেখব অনন্যই অব্যয়। এরপরে আমরা দেখব অনন্যই অব্যয়। অশব্দটার মানে কি? অশব্দটার মানে আমরা সবাই জানি, অশব্দটার মানে হচ্ছে না। ঠিক আছে, অ মানে কি? অশব্দটার মানে হচ্ছে না। এখন এখন অনন্যই শব্দটার মানে হচ্ছে না। অ এর মানে হচ্ছে না, আর অন্যই মানে কি? অন্যই মানে হচ্ছে সম্পর্ক। অন্যই মানে হচ্ছে সম্পর্ক, তার মানে হচ্ছে অনন্যই অব্যয় বলতে আমরা সেই ধরনের অব্যয়গুলোকে বুঝি যে অব্যয়গুলোর সম্পর্ক নাই। প্রশ্ন হচ্ছে যে কার সাথে সম্পর্ক নাই? সম্পর্কটা হচ্ছে বাক্যের সাথে এই অব্যয়গুলোর কোনো সম্পর্ক থাকে না। তার মানে বাক্যে এই যে অব্যয়গুলো আছে সেগুলো ব্যবহার হলেও তেমন কিছু হয় না, ব্যবহার না হলেও তেমন কিছু হয় না। আমরা যখন এক্সাম্পল দেখবো তখনই আমরা বুঝবো। ঠিক আছে,
যেমন দেখো, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। আমি তোমাদের বোঝার জন্য একটু লিখে দেখাই। দেখো, এগুলো যে অনন্যই অব্যয়, কিভাবে বুঝবো? যখন একটা অব্যয় বাক্যে ব্যবহার না করলেও বাক্যের অর্থ পরিবর্তন হয় না, বা বাক্যে ব্যবহার করলে অর্থ পরিবর্তন হয় না, বাক্যে ব্যবহার না করলে অর্থ পরিবর্তন হয় না, অর্থাৎ তেমন কিছুই যায় আসে না, তখন এগুলোকে আমরা বলি অনন্যই অব্যয়। তার মানে হচ্ছে কোনো সম্পর্ক নেই। তার মানে মনে করো তোমার বিল্ডিংয়ে একজন কেয়ারটেকার আছেন, ঠিক আছে, যিনি কোনো কাজও করেন না, যার সাথে তোমাদের কোনো পার্সোনাল বন্ডিং বা কোনো ব্যক্তিগত সম্পর্কও নাই। তো তার থাকা অথবা না থাকা, ডাজ ইট ম্যাটার? এটা যেরকম ম্যাটার করে না, কারণ হচ্ছে তার সাথে তোমার কোনো আর্থিক বা পারিবারিক কোনো সম্পর্ক নাই। এই ব্যাপারটা যেমন অনন্যই, অনন্যই মানে কি, এই ব্যাপারটা মানে হচ্ছে যেমন সম্পর্ক নাই, একই রকম ভাবে অনন্যই অব্যয়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এগুলোর বাক্যে কোনো সম্পর্ক নাই। দেখো তো, মরিমরির এই মরিমরিটা যদি আমরা সরিয়ে নিই, কি সুন্দর প্রভাতের রূপ, অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? অর্থের কিন্তু বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় নাই। কেন অর্থের কোনো পরিবর্তন হয় নাই? তার কারণ হচ্ছে এটা যে বাক্যে ব্যবহার হয়েছে, এটা বাক্যে ব্যবহার হয়ে এর বাক্যের উপর কোনো প্রভাব ফেলতে পারে নাই, শুধুমাত্র বাক্যের শোভাবর্ধন করেছে। ঠিক আছে, তারপরে দেখি, হ্যাঁ আমি যাব। দেখো, এই হ্যাঁটা যদি সরিয়ে নেই, এটা যদি শুধু আমি যাব হয়, এটা যদি শুধু আমি যাব হয়, বাক্যের অর্থ একই থাকছে না? হ্যাঁ আমি যাব আর শুধু আমি যাব, দুইটা বাক্যের মধ্যে আদৌ কি কোনো অর্থগত পার্থক্য আছে? দুইটাতেই কিন্তু আমার স্বীকৃতি বোঝাচ্ছে, আমার যাওয়াটাকে অনুমোদন করছে। এই কারণে এখানে যে হ্যাঁ অব্যয়টা আছে, এটা আলাদা করে কোনো অর্থই বোঝাচ্ছে না, এটার আলাদা করে কোনো অর্থ নাই। বুঝছো? আচ্ছা, তারপরে দেখি, এরপরে না আমি যাব না, একই রকম সম্মতি প্রকাশে আমি আজ আলবৎ যাব। আমি আজ আলবৎ যাব, এটা যদি না হয় তাহলে কি হবে? আমি কি আজ যাব না? আমি কিন্তু বলছি যে আমি আজ যাব। এখন এখানে যদি আলবৎ ব্যবহার না হয়, দ্যাট ডাজন্ট মিন যে আমি যাব না। অর্থাৎ এইখানে শুধুমাত্র আলবৎ শব্দটা ব্যবহার করা আর না করা আমার বাক্যে যে অর্থ, সেই অর্থটাকে পরিবর্তন করে না। এরপরে দেখি, আপনি যখন বলছেন বেশ তো আমি যাব, বেশ কেটে দিলাম, কি হলো? আপনি যখন বলছেন তো আমি যাব, অব্যয়টা ছাড়াও একই অর্থে প্রকাশ করলো। একই রকম ভাবে আপনি যা জানেন তা ঠিকই বটে, অর্থাৎ এইখানে আমি যদি আপনিটা কেটে দেই, দেখো তো কি হয়, যা জানেন তা তো ঠিকই বটে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আপনি যা জানেন তা তো ঠিকই বটে। আপনিটা যদি উজ্জ্বল থাকে, এখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তনই হয় না। একই রকম ভাবে বাকি উদাহরণগুলো আমরা বাসায় পড়লে অবভিয়াসলি বুঝতে পারবো। ঠিক আছে, অনন্যই অব্যয় খুবই সহজ। অনন্যই অব্যয় আমরা পড়ে বুঝে ফেললাম যে যেই অব্যয়গুলার অন্য কোনো শব্দের সাথে বা বাক্যের সাথে সম্পর্ক থাকে না, সেগুলোকেই বলা হয় অনন্যই অব্যয়। তার মানে আমাদের বিল্ডিং এর ফাঁকিবাজ কেয়ারটেকারের মতো। তারপরে দেখি, তার মানে একটা অব্যয় হচ্ছে ঘটক অব্যয়, সেটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। একটা অব্যয় হচ্ছে অনন্যই অব্যয়, এটা হচ্ছে কেয়ারটেকার অব্যয়। ঠিক আছে, ফাঁকিবাজ কেয়ারটেকার অব্যয়। তারপরে দেখি, এরপরে এক ধরনের অব্যয় আছে, এটাকে বলা হয় বাক্যালঙ্কার অব্যয়। বাক্যালঙ্কার অব্যয় এটাও কিন্তু, দেখো এটাও কিন্তু অনেকটাই হচ্ছে অনন্যই অব্যয়ের মতো। এই অব্যয়গুলো মূলত বাক্যে অলঙ্কার হিসেবে ব্যবহার হয়। আমি এইটার দুইটা এক্সাম্পল দিয়ে বোঝাই। দুইটা এক্সাম্পল দিব এটার বাক্যালঙ্কারের, কিভাবে মনে রাখবা যে কোনটা অলঙ্কার। একটা তো বুঝতেই পারছো বাক্যালঙ্কার মানে কি, বাক্যের অলঙ্কার। মনে করো তুমি একটা বিয়ের দাওয়াত পেয়েছো, এখন ওই বিয়েতে তুমি অনেক অলঙ্কার টলঙ্কার পরে, একদম হেভি মেটাল অলঙ্কার পরে তুমি গেছো। এর কারণে তোমাকে হয়তো বা খেতে বসলে কাচ্চির সাথে যে আলুটা, সেটা ওয়েটার সার্ভ করতে পারে,
অথবা পোলাওর সাথে যে জালি কাবাবটা সেটা সার্ভ করতে পারে। অর্থাৎ তুমি কিছু স্পেশাল প্রেফারেন্স পেতে পারো। শেখ সাদির গল্পে যারা আমরা পড়েছি তারা আমরা সবাই জানি যে কিছু স্পেশাল প্রেফারেন্স অবশ্যই পাওয়া যায় এই নিজের গেস্টার পশ্চারের উপর বা আউটফিটের উপর। কিন্তু যদি তুমি গহনা পরে না যাও, তোমার কাছে বিয়ের দাওয়াতের কার্ড থাকে, তোমাকে কি ঢুকতে দেবে না? তোমাকে কিন্তু অবশ্যই ঢুকতে দিবে, বা তুমি খেতে পারবা। হয়তো বা দেখা যাবে কাচ্চিতে আলুটা তোমাকে দেওয়া হয় নাই, অথবা বোরহানের গ্লাসটা তোমার দিকে পাস করা হয় নাই, অথবা জালি কাবাবটা তোমার দিকে আস্তে আস্তে শেষ হয়ে গেছে, অনেক কিছু হতে পারে। কিন্তু মূল যেই দায়িত্বটা, মূল যেই কাজটা, সেটা কিন্তু তুমি পালন করতে পারছো। অর্থাৎ বাক্যালঙ্কার অব্যয়টাও সেরকম। এটা যদি বাক্যে থাকে তাহলে ভালো, আর যদি এটা বাক্যে না থাকে তাহলেও বাক্যের মূল যে কাজটা সেটা কিন্তু বাক্য করতে পারে, বাক্যের আলাদা তেমন কোনো প্যারা হয় না। আরেকটা এক্সাম্পল দেই। তো এটা মেয়েদের জন্য এক্সাম্পল দিলাম, গহনার এক্সাম্পল। এখন ছেলেদের জন্য একটা এক্সাম্পল দিই। মনে করো দুইজন গ্রেট প্লেয়ার, মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো, দুইজনই স্ট্রাইকার। দুইজনেরই মূল কাজ হচ্ছে গোল স্কোর করা। দুইজনের মূল কাজ কি? গোল স্কোর করা। এখন তারা যদি গোল স্কোর করে একটা ম্যাচের ভাগ্য পরিবর্তনের জন্য, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা ম্যাচে রোনালদো বা মেসি কয়টা ড্রিবল করেছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তারা গোল দিতে পেরেছে কিনা। একটা ম্যাচে রোনালদো বা মেসি কয়টা হেড দিতে পেরেছে, কয়টা অ্যাসিস্ট করতে পেরেছে, কয়টা হচ্ছে ডান পা দিয়ে গোল দিয়েছে, কয়টা বাম পা দিয়ে গোল দিয়েছে, কয়টা হচ্ছে বিভিন্ন কারিগরি করেছে, ট্রিক্স দেখিয়েছে, বা একদম ওভারঅল কয়টা ড্রিবল করেছে, শো বটিং কতটুকু করেছে, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি তাদের যে মূল কাজটা, অর্থাৎ তারা গোল স্কোর করতে পেরেছে কিনা। একই ব্যাপারটাই এখানেও অ্যাপ্লিকেবল। বাক্যালঙ্কার অব্যয়ের ক্ষেত্রে দেখা যায় যে বাক্যটা তার মূল যে অর্থটা সেটা এমনিতেই প্রকাশ করতে পারে। এই যে বাক্যালঙ্কার অব্যয়গুলো আছে, এটা হচ্ছে মনে করো রোনালদো আর মেসি গোল করার আগে একটু ড্রিবল করেছে, ঠিক আছে, গোল করার আগে মনে করো গোলটা গোলকিপারকে নাটমেক করে দিয়েছে। এই যে একটা এক্সট্রা ভাবসাব, এটাই হচ্ছে বাক্যালঙ্কার। তো আমরা কি বুঝলাম? বাক্যালঙ্কার অব্যয় হলো যে বাক্যালঙ্কার অব্যয় হলো, এটা আমরা মনে রাখবো হচ্ছে এটা হচ্ছে শেখ সাদি অব্যয়। বুঝছো? শেখ সাদি অব্যয় কেন? কারণ হচ্ছে এইখানে দেখা যাচ্ছে যে তোমার যে অলঙ্কারটা সেটা একটুখানি শোভাবর্ধন করছে। আচ্ছা, তারপরে দেখি কত না হারানো স্মৃতি আজও জাগে মনে। এখানে যদি কত না না থাকতো তাহলে কি হতো দেখি তো। এটা হারানো স্মৃতি জাগে আজও মনে, এখানে যদি কত না না থাকতো তাহলে কি এই বাক্যের মূল যে অর্থটা সেটা পরিবর্তিত হতো? এই বাক্যের মূল অর্থটা কিন্তু পরিবর্তিত হতো না। হারানো স্মৃতি জাগে আজও মনে, এটা যেই অর্থ প্রকাশ করে, কত না হারানো স্মৃতি জাগে আজও মনে, এটাও সেই একই অর্থ প্রকাশ করে। অর্থাৎ দুইটা সেন্টেন্সই কত না এই বাক্যালঙ্কার অব্যয়টা ব্যবহার করা হলেও খুব বেশি পরিবর্তিত হয় না, মূল যে অর্থটা সেটা একই রকম থাকে। আশা করি তোমরা এটাও বুঝছো। আমরা এরপরে যাই, তারপরেরটা আরো ইন্টারেস্টিং। অনুসর্গ অব্যয়, এটাকে পদান্বয়ী অব্যয় হিসেবেও বলা হয়। অর্থাৎ পদান্বয় মানে কি? পদান্বয় মানে হচ্ছে তোমাদের একটু বোঝার জন্য গ্যাপ গ্যাপ করে দেই যাতে তোমরা সহজে বুঝতে পারো। আচ্ছা, হয়ে গেছে। এখন দেখো,
যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে তাকে অনুসর্গ অব্যয় বলে। তো আসলে এটা একটু এক্সপ্লেন করে বোঝার চেষ্টা করি, বইয়ের ডেফিনিশনটা আসলে আমাদেরকে কি বোঝাচ্ছে। পদান্বয়ী বলতেই বোঝাচ্ছে পদ আর অন্বয়, অর্থাৎ পদের সাথে একটা অন্বয় থাকবে বা পদের সাথে একটা সম্পর্ক থাকবে। তার মানে অনন্যই অব্যয় যেরকম, অনন্যই অব্যয় কি একদম তার বিপরীতটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। অর্থাৎ অনন্যই অব্যয়ে যেরকম দেখা যায়, অনন্যই অব্যয় যেরকম দেখা যায় যে সম্পর্ক থাকে না, পদান্বয়ী অব্যয় দেখা যায় যে সম্পর্ক থাকে। আমরা একটু সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি। যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির মতো বসে কারকবাচকতা প্রকাশ করে তাদেরকে অনুসর্গ অব্যয় বলে। তার মানে বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির মতো বসে কারকবাচকতা প্রকাশ করে। আসলে এক্সাম্পলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি। তোমাকে, এই যে তোমাকেটা আছে এটা হচ্ছে এখানে একটা সর্বনাম, তাই তো? দাঁড়াও লিখেও দেই। তোমাকে দিয়ে কিছু হবে না। এইখানে যে তোমাকেটা আছে, এই তোমাকেটা কি? এই তোমাকেটা হচ্ছে একটা সর্বনাম। সর্বনাম পদের বিভক্তির মতো বসেছে। আমাদের মনে আছে না বিভক্তিগুলো কি কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অর্থাৎ কে, রে, দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি যে বিভক্তিগুলো রয়েছে, এই বিভক্তিগুলো যখন কোনো সর্বনামের পরে বসে বা বিশেষ্যের পরে বসে এইটা এক ধরনের কারকের মতো অর্থ প্রকাশ করে। দেখো, কারকের ক্ষেত্রে এই যে দিয়েটা আছে না, দিয়ে যখন একটা বাক্যে থাকে দ্বারা, দিয়া, কর্তৃক, তখনই বোঝায় কিন্তু সেটা একটা কারক, করণ কারকবাচক। এটাই এখানে বলেছে যে কারকবাচকতা প্রকাশ করে, তাকে অনুসর্গ অব্যয় বলে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ্য বা সর্বনামের পরে বিভক্তির মতো বসলো, এই যে বিভক্তিটা বসে এইটা কারকবাচকতা প্রকাশ করলো, তখন তাদেরকে কি বলে? তখন তাদেরকে বলে অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে রে যে বলেছে ভাই আপনি কি ক্র্যাশ কোর্সে ক্লাস নেবেন না? নিব। এই সপ্তাহে আমি ইবিআই তে ইংলিশ বাংলা আইসিটি এই কোর্সটাতে ক্লাস নিয়েছি, তো পরের সপ্তাহ থেকে ইনশাল্লাহ ক্র্যাশ কোর্সে ক্লাস নেব, তখন আবার সম্পদ ভাইয়া তোমাদেরকে এইখানে ক্লাস নেবে। আচ্ছা, এখন অনুসর্গ অব্যয় আবার দুই প্রকার। অনুসর্গ অব্যয় দুই প্রকার, এক বিভক্তিসূচক অব্যয় আর দুই বিভক্তি রূপে ব্যবহৃত অব্যয়। খুবই সহজ। দেখো, বিভক্তিসূচক অব্যয় কোনগুলা? আমরা যে অব্যয়গুলোর নাম জানি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, যে বিভক্তিগুলো জানি, এই বিভক্তিগুলো যখন ডিরেক্ট সরাসরি ব্যবহার হয় তখন সেগুলো আমরা কি বলি? তখন সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে বিভক্তি সূচক অব্যয়। অর্থাৎ এইখানে যে দ্বারা, দিয়ে, কর্তৃক আছে, তৃতীয়া বিভক্তি, এটা কিন্তু একটা ডিরেক্ট বিভক্তি, তখন এটা হয়ে যায় বিভক্তি সূচক অব্যয়। আর যখন দেখা যায় যে এই বিভক্তিটা ছাড়া অন্য কিছু, এই বিভক্তিগুলো ছাড়া অন্য কিছু ব্যবহার হচ্ছে বিভক্তি হিসেবে বা বিভক্তির মতো করে, বা হচ্ছে প্রথমা থেকে সপ্তমী এই বিভক্তিগুলো যখন অব্যয় হিসেবে ব্যবহার হয় না, অন্য কিছু যখন বিভক্তির মতো করে ব্যবহার হয়, তখন আমরা সেটাকে বলতে পারি বিভক্তি রূপে ব্যবহৃত অব্যয়। ঠিক আছে? বিভক্তি রূপে ব্যবহৃত অব্যয়। আচ্ছা, রওশন জামান সাথী বলছে এ অন্তস্থ তে, কে, রে, দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চে, র এর, হ্যাঁ, এইগুলো যখন ব্যবহার হবে তখন সেগুলো হচ্ছে বিভক্তিসূচক অব্যয়। আর এগুলো ছাড়া অন্য কিছু যখন বিভক্তির মতো করে ব্যবহার হবে একটা সর্বনাম বা বিশেষ্যের পরে, তখন আমরা সেটাকে বলতে পারবো বিভক্তি রূপে ব্যবহৃত অব্যয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরে এরপরে আমরা একটা ইন্টারেস্টিং অব্যয় পড়ব। এটা হচ্ছে টাং টুইস্টারের মতো। দেখি তোমরা বলতে পারো কিনা যে চাচা চাচায়, চাচি চেঁচায়। এটা যেরকম টাং টুইস্টার, ওই যে যেরকম আছে বাবলা গাছে বাঘ বান্ধা, তারপর হচ্ছে পাখি পাকা পেঁপে খায়, এই যে অনুকরণ করে
আগানোটা, ঠিক আছে, এইখান থেকেই অনুকার অব্যয়টা ধারণা এসেছে। ঠিক আছে, কি বললাম, এইখান থেকে কিন্তু অনুকার অব্যয়টা ধারণা এসেছে। তার মানে একটা জিনিস একটু বোঝো, সেটা হচ্ছে যে অনুকার যে অব্যয়টা আছে, এই অনুকার অব্যয়টা একদম যে পুরোপুরি অ্যাকর্ডিং টু দ্য রিয়েলিটি, একদম বাস্তব সেরকম না। কারণ এই যে যখন একটা এক্সাম্পল দেই, ঠিক আছে, তাহলে বুঝবা। সাঁ করে ছুটে গেল তীরটা, বা ধাই ধাই করে দুপাশ থেকে গুলি চলছে, বা হচ্ছে আমার বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো, বা ধপ করে তাল পড়লো। প্রশ্ন হচ্ছে আসলেই কি যখন তীর যায় তখন সাঁ করে আওয়াজ হয়, যখন তাল পড়ে এক্স্যাক্টলি কি ধপ করে আওয়াজটা হয়? এক্স্যাক্ট আওয়াজটা যে কি সেটা আমরা অনুকরণ করার চেষ্টা করি। তো অনুকরণ করার চেষ্টা করলে আমরা মাঝামাঝি যে অবস্থা পর্যন্ত যেতে পারি, আমরা মাঝামাঝি যে অবস্থা পর্যন্ত যেতে পারি, সেই অবস্থাটাই তখন দেখা যায় যে একটা অনুকার অব্যয় হচ্ছে। আচ্ছা, চমক সরকার বলছে ভাইয়া এইসব অব্যয় পড়ে কি একদম সাইজ করে ফেলতে হবে? হ্যাঁ, জীবনে সবকিছু আসলে সাইজ করে ফেলতে হবে। আচ্ছা, তারপরে দেখি। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে আমি আগেই বলছি আমি আজকের ক্লাসে একটু অসুস্থ দেখে মানে একটু পড়াতে অসুবিধা হচ্ছে। আই গেস তোমরা এই ব্যাপারটা কনসিডার করবা এবং আমার সাথে কোঅপারেট করবা। তেমন কোনো সমস্যা নেই। আমি চিন্তা করেছিলাম যে আজকে অব্যয় আর সর্বনাম পত্র পড়াবো। মনে হচ্ছে আজকে শুধু অব্যয় পত্র পড়িয়ে শেষ করানোটাই ভালো হবে। কারণ হচ্ছে যেহেতু এনার্জি লেভেল একটু ডাউন, এবং ক্লাসে এনার্জি লেভেল যদি ডাউন হয় টিচারের, তাহলে দেখা যায় যেহেতু স্টুডেন্টদেরও এনার্জি লেভেল ডাউন হয়ে যায়। তো এই জন্য আমি চেষ্টা করি যে সবসময় ক্লাসে অনেক এনার্জেটিক থাকতে। তো যেটা বলছিলাম, দেখো আমরা যখন এই ধরনের যে অব্যয়গুলো রয়েছে, যে অব্যয়গুলো কেনা বাস্তবে হওয়া কোনো একটা শব্দ, ধ্বনি, আওয়াজকে অনুকরণ করে প্রকাশিত হয়, তখন সেগুলোকে অনুকার বা ধনাত্মক অব্যয় বলে। তখন সেগুলোকে অনুকার বা ধনাত্মক অব্যয় বলে। যেমন সাঁ করে ছুটে গেল তীরটা, ধপ করে তাল পড়লো। এক্স্যাক্ট শব্দটা না, তবে এক্স্যাক্ট শব্দটার কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করেছি, বা এক্স্যাক্ট শব্দটাকে আমরা অনুকরণ করার চেষ্টা করেছি, এজন্য এটা হয়েছে অনুকার অব্যয়। আচ্ছা, এখন এইখানে দেখো দুইটা ব্যাপার হতে পারে। এইখানে দেখো দুইটা ব্যাপার হতে পারে। একটা হচ্ছে একক প্রয়োগ। তার মানে হচ্ছে যখন অব্যয়টা একবারই প্রয়োগ হবে, ওই যে অনুকরণটা, ওই যে শব্দটা যখন একবারই প্রয়োগ হবে তখন সেটা একক প্রয়োগ। খুবই সহজ। যেমন হচ্ছে সাঁ করে ছুটে গেল তীরটা। এখন যদি এখানে আমরা লিখতাম সাঁ সাঁ করে গুলি ছুটে আসছে, তখন এটা কিন্তু একক প্রয়োগ হতো না, তখন এটা হয়ে যেত দ্বিরুক্ত প্রয়োগ। খুবই সহজ। দ্বিরুক্ত মানে কি? দ্বিরুক্ত মানে হচ্ছে দুইবার উক্ত, তার মানে হচ্ছে দুইবার বলা হয়েছে। যেটা একেবারে সহজ এক্সাম্পল, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি যদি বলতাম ঝম করে বৃষ্টি পড়ছে, তখন এটা হতো একক প্রয়োগ। আমি যদি বলি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তখন এটা হয়ে যাবে দ্বিরুক্ত। বন বন করে লাটিম ঘুরছে, যেহেতু দুইবার আছে দ্বিরুক্ত প্রয়োগ। আমি যদি বলতাম বন করে লাটিম ঘুরছে, তাহলে এটা হতো একক প্রয়োগ। একইভাবে শন শন, কাকা, ঝাঝা, খা খা, কচকচ, কটকট, এই যে শব্দগুলো রয়েছে সবগুলো যেহেতু দুইবার করে প্রয়োগ হচ্ছে, এই কারণে এগুলোকে আমরা বলি দ্বিরুক্ত প্রয়োগ। আশা করি অনুকার অব্যয়টাও তোমরা একেবারেই বুঝতে পেরেছ। মাহমুদ হাসান বলছে বুককে চিনচিন করছে। হায়, হ্যাঁ, চিনচিনটাও অবভিয়াসলি একটা অনুকার অব্যয়। আসলে আমাদের হৃদয়ে চিনচিন করে আওয়াজ করে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এখন আরো কিছু অব্যয়ের এক্সাম্পল দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে বজ্রের ধ্বনি কড়কড়, কাকের ডাক কাকা, ঝমঝম, মরমর, কলকল, হুহু, শনশন, রুমঝুম, কুহু কুহু, চুরির শব্দ, মরমর, সরসর, গুড়গুড়, তরতর, অনেকগুলো। ঠিক আছে, আমরা অনেকগুলো অব্যয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে আমরা অব্যয়টাও মোটামুটি বুঝতে পেরেছি যে অব্যয়গুলো কিরকম ভাবে হয়। আচ্ছা, এখন
এখন দুইটা অব্যয়ের একটু বাদ পড়ে গেছে, আমি ওই দুইটা অব্যয় তোমাদের জন্য একটু লিখে দেই। হ্যাঁ, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এটার জন্য। আমরা এইগুলো নিয়েও পড়াবো, ঠিক আছে? তার সাথে সাথে তোমাদেরকে দেখাই যে স্লাইড কিভাবে বানাতে হয়। তো এরপরে আরো দুইটা জিনিস বাকি আছে। একটা হচ্ছে অব্যয় বিশেষণ, ঠিক আছে? আরেকটা কি? আরেকটা হচ্ছে নিত্য সম্বন্ধীয় বানান ভুল হয়ে গেল, সম্বন্ধীয় অব্যয়। আচ্ছা, এই দুটো একটু বোঝার চেষ্টা করি। অব্যয় বিশেষণ কোনগুলো? কতগুলো অব্যয় বাক্যে ব্যবহৃত হলে নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ এবং বিশেষণের অর্থবাচকতা প্রকাশ করে, এদেরকে অব্যয় বিশেষণ বলা হয়। যেমন হচ্ছে দেখো, এইখানে বিভিন্ন রকম বিশেষণ থাকতে পারে। যেমন হচ্ছে এক, আচ্ছা পরে দিচ্ছি। প্রথমটা হচ্ছে নাম বিশেষণ, একদম বইয়ের এক্সাম্পলে দিব যাতে তোমরা পরে যখন পড়বে তখন মিলিয়ে পড়তে কোনো সমস্যা না হয়। একটা হচ্ছে অতি ভক্তি চোরের লক্ষণ, ঠিক আছে? এইখানে দেখো, এখানে যে অতিটা আছে, এই অতিটা কিন্তু একটা নাম বিশেষণ, কারণ এটা একটা নামপদকে বিশেষিত করছে। এখানে যে চোরটা আছে, এটা হচ্ছে একটা নামপদ বা হচ্ছে এটা একটা বিশেষ্য, এটাকেই এটা বিশেষিত করছে, ঠিক আছে? এরপরে ভাব বিশেষণ। আমরা কিন্তু আগেই পড়েছি যে কোনটা ভাব বিশেষণ, যেই ধরনের বিশেষণগুলো একটু ভাব নিয়ে কথাবার্তা বলে, বুঝছো? যেমন হচ্ছে আমার যেতে হবে, আমি যাব, এটাকে আমি যদি অ্যাক্টিভ ভাবে না বলি, এটা যদি প্যাসিভ ভাবে বলি যে আমার যেতে হবে, একটু যদি ভাবসাব নিয়ে বলি, যেমন আমি খাই নাই, ঠিক আছে, আমি ভাত খাই নাই, এটাকে যদি আমি বলি আমার খাওয়া হলো না, এই যে ভাবটা যদি নেওয়া হয় বা এই যে প্যাসিভ ফর্মে যদি বলা হয়, তখন সেটা কি হয়? তখন সেটা হয় হচ্ছে ভাব বিশেষণ। এখন এই যে এখানে আবার যেতে হবে, এইটা কি? এইটা হচ্ছে, এই আবারটা হচ্ছে একটা ভাব বিশেষণ এবং একই সাথে এটা কিন্তু অব্যয় হিসেবেও ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? তারপর এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। কিরকম ক্রিয়া বিশেষণ? কিরকম? রকেট দ্রুত চলে, ঠিক আছে? এইখানে দেখো, এই যে দ্রুতটা আছে, এইটা কিন্তু একটা ক্রিয়া না, এটা একটা ক্রিয়া বিশেষণ। কারণ হচ্ছে এইখানে এই রকেটটা হচ্ছে নাউন বা এটা হচ্ছে বিশেষ্য, এই চলাটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, আর এই যে দ্রুতটা আছে, এই দ্রুতটা কি? এই দ্রুতটা হচ্ছে এটার অ্যাডজেক্টিভ। যেহেতু এই অ্যাডজেক্টিভটা, এই বিশেষণটা একটা ক্রিয়াকে বিশেষিত করছে, স্পেসিফাই করছে, এই কারণে এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। এবং একটা জিনিস দেখো, এখানে কেন এগুলো অব্যয় বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ হচ্ছে এই যে জিনিসগুলো, এই যে শব্দগুলো, এই শব্দগুলো বাক্যে যখন ব্যবহার হচ্ছে তখন এগুলোর কোনো রূপের পরিবর্তন হচ্ছে না। রকেট দ্রুত চলে, এটাকে কিন্তু আমি বলছি না যে রকেট দ্রুতি চলে, দ্রুতি শব্দটার মানেই পুরোপুরি আলাদা। অর্থাৎ এইখানে বাক্যের উপর নির্ভর করে এই যে শব্দটা আছে সেটা কিন্তু কোনো ব্যয় হচ্ছে না বা পরিবর্তন হচ্ছে না, এটার কিন্তু কোনো রূপের ট্রান্সফরমেশন হচ্ছে না, এই কারণে এটা ক্রিয়া বিশেষণ। আচ্ছা, তারপরে হ্যাঁ, শাম্মী আলম একটা ভালো এক্সাম্পল দিয়েছে, আবার অ্যাসাইনমেন্ট করতে হবে। ঠিক আছে। রুদ্রমন্ডল বলছে, ভাইয়া ভাব বিশেষণ চেনার উপায় কি? আগের ক্লাসে আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করেছি। ভাব বিশেষণ হচ্ছে যখন দেখবা যে কোনো সেন্টেন্স অ্যাক্টিভ ফর্মে না বলে প্যাসিভ ফর্মে বলা আছে, তখন সেখানে যে বিশেষণটা ব্যবহার হয় সেটা মূলত ভাব বিশেষণ। আর এইখানে কেন এটা আবারটা কেন বিশেষণ হয়েছে জানো? কারণ হচ্ছে এইটা কিন্তু তোমার একটা অবস্থা বোঝাচ্ছে, এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই।
যেতে হবে, শুধু যদি ব্যাপারটা এমন হতো যে যেতে হবে, তাহলে কিন্তু আবার যেতে হবে। দেখো, আবার যেতে হবে যখন আমি বলছি, দ্যাট ক্লিয়ারলি ডিক্টেটস যে তুমি আগেও একবার গিয়েছো, তোমাকে আরও একবার যেতে হবে। বুঝছো? এই ব্যাপারটাই ভাব বিশেষণ নিশ্চিত করে। আচ্ছা, তারপরে দেখি, তারপরে হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়। নিত্য সম্বন্ধীয় কিরকম? যেগুলোর নিত্য মানে কি সব সময়, যেগুলো সব সময় সম্পর্ক থাকে, যেমন হচ্ছে যেমন তেমন, যেমন তেমন, যথা তথা, যত তত ইত্যাদি। বুঝছো? নিত্য সম্বন্ধীয় অব্যয়গুলো কিরকম? যখন হচ্ছে আমরা দেখতে পারি যেমনের সাথে অবভিয়াসলি বাক্যে এমনিতে ব্যবহার হয় তেমন, যথার সাথেও এমনি এমনি ব্যবহার হয় তথা, যতর সাথে তত ইত্যাদি যে উদাহরণগুলো আছে, এগুলো আমরা যখন দেখি তখন আমরা বুঝতে পারি যে এদের মধ্যে সবসময় একটা সম্পর্ক বিদ্যমান। তার মানে আমরা যদি বলি যে অব্যয় না কিন্তু, এমনি এক্সাম্পল দিই, মা বাবা একটা সবসময় সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে? ভাই বোন বললেই বোঝা যায় একটা নিত্য সম্পর্ক বিদ্যমান। ঠিক একই রকম ভাবে যেমন তেমন, যথা তথা, যত তত, এই যে শব্দ গুচ্ছগুলা, এগুলোকে বলা হচ্ছে যে যুগ্ম শব্দ। যুগ্ম মানে হচ্ছে জোড়া, ঠিক আছে? যুগ্ম শব্দ বা জোড়া শব্দ, এগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয় হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আমরা এটাও নিশ্চয়ই বুঝতে পারলাম যে নিত্য সম্বন্ধীয় অব্যয় কোনগুলা। নিত্য সম্বন্ধীয় অব্যয় মানে হচ্ছে যে অব্যয়গুলোর মধ্যে সবসময় একটা সম্পর্ক থাকে এবং যে অব্যয়গুলো আসলে একই সাথে জোড়া হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোর মধ্যেই নিত্য সম্বন্ধীয় থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি আরেকটা মিসিং অব্যয়, সেটা হচ্ছে প্রত্যয়ান্ত অব্যয়। প্রত্যয়ান্ত অব্যয় মূলত দেখা যায় যে এখানে একটা ত থাকে, তার মানে হচ্ছে এটা বেসিক্যালি ত প্রত্যয়ান্ত অব্যয়। আচ্ছা, ত প্রত্যয়ান্ত অব্যয়, তার মানে কি? অন্ত মানে কি তোমরা জানো? অন্ত মানে হচ্ছে যেটা শেষ। এখন যখন আমরা বলা হয় যে ত প্রত্যন্ত অব্যয়, তার মানে হচ্ছে যখন কোনো অব্যয়ের শেষে ত বসে, যখন কোনো অব্যয়ের শেষে ত প্রত্যয়টা বসে। ঠিক আছে? যখন কোনো অব্যয়ের শেষে, যখন কোনো অব্যয়ের শেষে ত প্রত্যয়টা বসে, তখন আমরা বলতে পারি সেটা হচ্ছে ত প্রত্যয়ান্ত অব্যয়। যেমন কিনা অন্তত তোমার যাওয়া উচিত, জ্ঞান তো মিথ্যা বলি নাই, ঠিক আছে? যেমন অন্তত তুমি তো আমায় বুঝলে, একদম বাংলা সিনেমার ডায়লগ, এটাও বাংলা সিনেমার ডায়লগ। জ্ঞান তো মিথ্যা বলিনি জজ সাহেব। এই যে এখানে তটা আছে, দেখো এখানে অন্তর পরে একটা ত প্রত্যয় ব্যবহৃত হয়েছে, এখানে জ্ঞানের পরে একটা ত প্রত্যয় ব্যবহার হয়েছে, এই কারণে এটা হচ্ছে ত প্রত্যয়ান্ত অব্যয়।
আশা করি তোমাদের কাছে এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার, এবং আশা করি যে তোমাদের আসলে অব্যয় নিয়ে আর কোনো ঝামেলাই হবে না। আচ্ছা, তো আজকের যে আজকের ক্লাসটা আগেই বলেছি খুব বেশি লম্বা করব না। আজকের ক্লাসটা ছোট করার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ। অনেকেই জিজ্ঞেস করেছো যে কি হয়েছে আমার। আমার করোনা হয় নাই, আমার হচ্ছে গলায় কাটা আটকেছে। তো গতকাল রাত থেকে মাছের কাটা আটকে আছে গলায়, এই কারণে আসলে কথা বলতে কষ্ট হচ্ছে দেখে খুব বেশি কথা বলতে পারছি না, খুব দ্রুতও কথা বলতে পারছি না। যদি সম্ভব হতো তাহলে আজকেই আমি তোমাদেরকে সর্বনাম পদটা অবভিয়াসলি পড়িয়ে দিতাম, কিন্তু যেহেতু কথা বলতেই কষ্ট হচ্ছে, মানে প্রতিটা শব্দ উচ্চারণেই যেহেতু গলায় ব্যথা পাচ্ছি, এই কারণে আসলে আজকে আর খুব বেশি পড়ালাম না। আজকে আমরা ক্লাসটা মোটামুটি অব্যয় পদ দিয়েই সীমাবদ্ধ রাখলাম, ঠিক আছে? আমরা একটু ক্লাসটা রিক্যাপ করি, আর যারা যারা চাও ছুটি নিতে পারো। আমরা একটু ক্লাসটা রিক্যাপ করি যে আজকে ক্লাসে আমরা মূলত কি পড়লাম, ঠিক আছে? আচ্ছা, কে যেন বললো মাছ বড় দুষ্টু, হ্যাঁ, মোরেও শান্তি দিল না আমাকে। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসটা একটু রিক্যাপ করি যে আজকে ক্লাসে আমরা কি পড়লাম। অব্যয়পদ কাকে বলে এটা পড়লাম, এটা আরেকবার বলার কোনো মানেই নেই, কারণ এটা তোমরা সবাই ইতিমধ্যে বুঝছো। আমরা অনেকগুলো অব্যয়পদ পড়েছি। তারপরে আমরা অব্যয়পদকে দুই রকম ভাবে ভাগ করতে পারি। দুই রকম ভাবে আমরা অব্যয়পদকে ভাগ করতে পারি। একটা হচ্ছে শব্দের উৎপত্তি অনুসারে, সেটা হচ্ছে বাংলা, তৎসম আর বিদেশি, যে এই শব্দটা, অব্যয় শব্দটা কোথা থেকে এসে আমাদের ভাষায় ব্যবহার হচ্ছে বা কোথা থেকে গ্রহণ করে আমরা ভাষায় ব্যবহার করছি। এটা যদি খাঁটি বাংলা শব্দ হয় তাহলে এটা বাংলা অব্যয়, এটা যদি তৎসম শব্দ থেকে আসা কোনো শব্দ হয় তাহলে এটা তৎসম অব্যয়, আর এটা যদি বিদেশি কোনো ভাষা থেকে আসা কোনো শব্দ হয় তাহলে এটা হচ্ছে বিদেশি অব্যয় শব্দ। আচ্ছা, এরপরে দেখি। আচ্ছা, অনেকে অনেক সাজেশন দিচ্ছ যে ভাইয়া কি কি করতে হবে, পাকা কলা খেতে হবে, ভাত খেতে হবে, আলু ভর্তা খেতে হবে। ঠিক আছে, আমি সবকিছু চেষ্টা করব। ক্লাসটা শেষ করি, যেহেতু তোমাদের ক্লাস ছিল এই কারণে অন্য কিছু আর চেষ্টা করার সময় আর সুযোগ হয় নাই, ক্লাস নিতে দ্রুত চলে এসেছি। অব্যয়পদকে আমরা গ্রামাটিক্যাল ফিচার অনুযায়ী 4 ভাগে ভাগ করতে পারি: সমুচ্চয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়, আর অনুকার বা ধনাত্মক অব্যয়। সমুচ্চয়ী অব্যয়টা খুবই সহজ। সমুচ্চয়ী অব্যয় হচ্ছে কি, কোন অব্যয়? সমুচ্চয়ী অব্যয় হচ্ছে ঘটক পাখি ভাই অব্যয়। কারণ হচ্ছে এটা ঘটকালি করে, বাক্যের একটা অংশের সাথে আরেকটা অংশের, একটা পদের সাথে আরেকটা পদের একটা সংযোগ ঘটায়। এখন সংযোগ ঘটানোর পরে মানে ঘটক তো বিয়ের প্রস্তাব নিয়ে আসে, বিয়ে হতেও পারে নাও হতে পারে, এই কারণে সংযোজন হতে পারে, বিয়োজন হতে পারে, আবার সংকোচনও হতে পারে। ঠিক আছে, সংকোচন কোনটা? সেটা হচ্ছে মনে করো যে বিয়ের প্রস্তাব আসার পরে ওই যে ইনভেস্টিগেট করে না, মানে জিজ্ঞেস করে না এলাকায় যে আচ্ছা এই ফ্যামিলি কেমন, ফ্যামিলির ছেলেটা কেমন, মেয়েটা কেমন, তখন মনে করো পান দোকানদার বলে দিল, খারাপ খারাপ কথা বলে দিল, তখন তোমার যে সোশ্যাল স্টেটাসটা, সোশিও ইকোনমিক্যাল স্টেটাসটা, সেটাও কিন্তু কমে যেতে পারে, সংকোচন হতে পারে। তো আমরা মনে রাখবো যে অব্যয়ের প্রথম যে ক্যাটাগরিটা সমুচ্চয় অব্যয়, এটা হচ্ছে ঘটক পাখি ভাই অব্যয়। এরপরে হচ্ছে অনন্যই অব্যয়। অনন্যই অব্যয় কোনটা? যেখানে কোনো অন্যয় থাকে না বা হচ্ছে যেখানে কোনো সম্পর্ক থাকে না। অনন্যই অব্যয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা বাক্যে ব্যবহার হোক বা না হোক, বাক্যে তেমন করে অর্থ পরিবর্তন হয় না। অর্থাৎ আমাদের বিল্ডিং এর ফাঁকিবাজ কেয়ারটেকারের মতো, যে আসলে থাকা বা না থাকায় কোনো পার্থক্যই হয় না। চোর যখন আসে তখন সে চোর ধরতে পারে না, বিল্ডিং এর যে ইউটিলিটি বিল সেটাও বিল্ডিং এর যে ভাড়াটে বা মালিক তাদেরকে দিতে যেতে হয়। এই কারণে এটা হচ্ছে ফাঁকিবাজ কেয়ারটেকার অব্যয়। অনুসর্গ বা পদান্বয়ী অব্যয় কোনটা? অনুসর্গ অব্যয় হচ্ছে যেটা অনুসর্গের মতো ব্যবহার হয়। আমরা কিন্তু সবাই জানি যে উপসর্গ কোনটা। উপসর্গ হচ্ছে যেটা শব্দের আগে ব্যবহার হয়, যেমন প্রকৃষ্ট, এখানে যে প্রটা, এটা হচ্ছে উপসর্গ। আর এর পরে যেটা ব্যবহার হয়, অর্থাৎ শব্দের পরে যেটা ব্যবহার হয়, যেমন হচ্ছে হইতে থেকে চেয়ে, এই যে একটা শব্দের পরে ব্যবহার হয়ে আমার হইতে, আমা হইতে তুমি তুমি 5টা টাকাও পাইবে না। ঠিক আছে, এই যে হইতেটা, এই হইতেটা একটা অনুসর্গ এবং এটা পদের সাথে পদের একটা সম্পর্ক বিনির্মাণ করে, সম্পর্ক তৈরি করে, এই জন্য এটা হয়ে যায় কি? অনুসর্গ অব্যয়। ঠিক আছে, তারপরে এরপর হচ্ছে অনুকার বা ধনাত্মক অব্যয়। এটা তো আরো সহজ, সেটা হচ্ছে যখন কোনো শব্দকে অনুকরণ করে আমরা সেইটাকে
অনুকরণ করে লিখি তখন সেটা হয়ে যায় অনুকার বা ধনাত্মক অব্যয় পদ, অনুকার বা ধনাত্মক অব্যয় পদ। বুঝতে পেরেছ? তো আমরা আজকের ক্লাসটা মোটামুটি এখানেই শেষ করতে পারি। আজকের ক্লাসে আমি আবারও দুঃখিত যে খুব বেশি এফোর্ট দিয়ে বা খুব বেশি এনার্জি দিয়ে তোমাদের পড়াতে পারিনি, কারণ হচ্ছে যেটা বললাম যে প্রতিটা শব্দ উচ্চারণ করার সময়, প্রতিটা অনুকার উচ্চারণ করার সময় গলায় কাটার খোঁচা লাগছে, ব্যথা লাগছে। দেখি কি করা যায়। তোমরা যে সাজেশনগুলো দিয়েছো সেগুলোর জন্য অনেক ধন্যবাদ। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করি, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, এবং কালকেই যদি সুস্থ থাকি, সবকিছু ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ কালকেই তোমাদের ক্লাসটা নিয়ে আজকে এই সপ্তাহের মধ্যেই পথ প্রকরণ একদম শেষ করে দিব। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ক্লাসটা কেমন হয়েছে এটা একটু আমাকে লিখে জানাতে পারো, আমি একটু দেখি। আচ্ছা, ঠিক আছে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। টাটা, আসসালামু আলাইকুম।